আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি, বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল শেখ হাসিনার স্বজন ও আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি। গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বিচারের দাবিতে শাহবাগ মোড়ে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের অবরোধ, যানবাহন চলাচল বন্ধ। চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে ৬৫০০ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায়, আদালতের সামনে নিয়োগ বঞ্চিতদের বিক্ষোভ। এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিতে দেশে নানাভাবে বিশৃঙ্খলার চেষ্টা চলছে, অভিযোগ মেজর হাফিজের। ভারতের ইন্ধন আছে কিনা খতিয়ে দেখার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতার প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে রাতভর ছাত্র জনতার বিক্ষোভের পর দিনেও এক্সকেভেটর দিয়ে ভবনের অর্ধেকাংশ গুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। এ সময় স্বৈরাচারী আওয়ামী লীগ, স্বৈরশাসক হাসিনা এবং মুজিববাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। সতর্ক করেন স্বৈরাচারের আস্তানা এদেশে থাকবে না। তবে সকালে প্রশাসনের উপস্থিতি দেখা যায়নি। রিপোর্ট আদ্দিন সজীবের, ক্যামেরায় ছিলেন আজিজুল হাকিম পলাশ। নির্ঘুম রাত পেরিয়ে দিনের শুরু ধানমন্ডির ৩২ নম্বরে। ২৪-এর গণ অভ্যুত্থানের পরও আওয়ামী লীগের দাম্ভিকতা আর শেখ হাসিনার বক্তৃতার ঘোষণাই কাল হল ইতিহাসের আলোচিত শেখ মুজিবুর রহমানের এই বাড়িটির। বছরের পর বছর তো বটেই, জুলাই বিপ্লবের পরও রাত বিরাতে যে নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কর্মীরা, সেটাও গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই মহিলাটা আসলে কি বলবো, ন্যূনতম যদি কিছু থাকতো লজ্জা শরম, তাহলে হচ্ছে গিয়ে উনি আগে জনগণের কাছে ক্ষমা চাইতো। ওনার তো এইভাবে বক্তব্যটা দেওয়া উচিত হয় না। হাজার হাজার ছাত্র এখনো পঙ্গু অন্ধ হয়ে আছে। হাজার হাজার মানুষকে গুম করেছে, এখনো কত মানুষ আমাদের কোথায় আছে কেউ জানে না। আমাদের একজন শহীদ ভাইয়ের রক্তের বিনিময় চাইতে কি বঙ্গবন্ধুর বাড়ির দাম বেশি? স্বৈরাচারী আওয়ামী লীগের কর্মসূচি, হাসিনার ভাষণ, টেলিফোনে কথোপকথনে বিক্ষুব্ধ হয়েই মূলত অভ্যুত্থানের ৬ মাস পর এমন ক্ষোভের বহিঃপ্রকাশ নানা বয়সের শ্রেণী পেশার মানুষের। কেউ কেউ আবার বাসার বিভিন্ন জিনিসপত্র সরিয়ে নেন, কারো কারো হাতে দেখা যায় লাইব্রেরির বিভিন্ন বইও। কত হাজার ছেলেমেয়ে জীবন দিয়েছে, কতগুলো পঙ্গু হয়ে হসপিটালে পড়ে আছে। তাদের জন্য কি তাদের কথা চিন্তা করে না তারা, যে তারা দেশ স্বাধীন করছে কি জন্য? শেখ হাসিনা এই দশা করছে বাংলাদেশের, নাইলে তো এই দশা হইতো না জীবনও। উনি যদি ছাইরা দিত, অন্য দল আইতো, সুন্দরভাবে দেশ চলতো। তাদের কর্মের ফল না, তারা যে স্বৈরাচারের আস্তানা করছে, হাজার হাজার ছাত্র জনতাকে মেরে ফেলছে। তাদের বার্তা পরিষ্কার, স্বাধীন বাংলাদেশে ছাত্র নাগরিকদের নির্মমভাবে হত্যার জন্য ন্যূনতম অনুতপ্ত বোধ যাদের নেই, তাদের এদেশে রাজনীতি করার অধিকারও নেই। এত খুন হওয়ার পরেও যে অনুতপ্ত হওয়ার বদলে আরো ঔদ্ধত্য প্রদর্শন, সেটার প্রতিবাদ, এটা বলতে পারেন পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। পৃথিবীর বিভিন্ন জায়গায় জালিম সরকার এসছে, ফ্যাসিবাদ সরকার এসছে, তারা কিন্তু সেগুলোকে সংরক্ষণ করেছে। আগামীতে আর কেউ যেন দেশে স্বৈরশাসক হাসিনার মতো দুঃশাসনের দুঃসাহস না করে, এই ক্ষোভ তার যেমন উদাহরণ, তেমনি জনসাধারণের সতর্ক বার্তা বলেও জানান বিক্ষুব্ধরা। আজকে যে পরিস্থিতি হয়েছে, এটা আসলে আমাদের কাম্য না। আমরা চাই না আসলে কাউকে এরকম ক্ষতি করে হাট করার জন্য। দেখেন, সে করছে, সে পাইতেছে। যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবে, তারাও যদি এরকম স্বৈরাচারী পথ অবলম্বন করে, তাহলে দেশের জনগণ তাদেরকেও ছাড়বে না। এই ইতিহাসটা যেন দেখে তারা শিক্ষা নিয়ে যেন তারা আসে আমাদের সামনে। ক্ষমতাটা যে আসলে চিরস্থায়ী না, ওইটা যেন তারা ভাইবে চিন্তে একটা সঠিক সিদ্ধান্ত নেয়। জুলাই গণ অভ্যুত্থানের ৬ মাস পরে ছাত্র জনতার এমন ক্ষোভ নিয়ে কারো কারো মনে প্রশ্ন জাগলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব পক্ষের বারবার এক কাতারে সামিল থাকার প্রমাণ হিসেবেও দেখছেন অনেকে। জুলাই বিপ্লবে শেখ হাসিনার সরকার পতনের পর এই ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এর ঠিক ৬ মাস পর আবারও একই রকম ঘটনার পুনরাবৃত্তি হলো, আরো বড় পরিসরে। অনেকে মনে করছেন
গণহারে ছাত্র জনতাকে হত্যা এবং 22,000-এরও বেশি মানুষকে আহত পঙ্গু করার দায় যাদের কাঁধে, তারা কোথায় অনুতপ্ত হবেন তা না হয়ে ওই হঠকারী দাম্ভিকতার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে জনগণের কাছে ফিরে আসার যে চেষ্টা, সেজন্যই আজকের এই পরিণতি। এর জন্য তারা শেখ হাসিনা সহ দলের নীতি নির্ধারকদেরকেই দুষছেন। আব্দুল সজীব, এটিএন বাংলা, ধানমন্ডি 32 নম্বর, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, আমরা দেখছিলাম 32 নম্বরে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে, এখনো কি এই কার্যক্রম চলছে এবং সেখানকার জনতা কি বলছে আমাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মার্জিয়া। আমার সহকর্মী আদিন সজীব যেমনটি বললেন, গতকালকে রাত্রে থেকে এই 32 নম্বর ভাঙচুর যে কর্মসূচি শুরু হয়েছে সেটি এখন পর্যন্ত চলছে এবং চারদিকে উৎসুক মানুষের ভিড়েই এই কর্মসূচি চলছে এবং বাড়ি ভাঙার কাজটি চলছে। আপনি এর আগে যে এসকেভেটরের যে ব্যাপারটি ছিল, এসকেভেটরটা দেখা যাচ্ছে না, এসকেভেটরটি এখন নেই এখানটাতে। এখানে হাতুড়ি, হ্যামার এগুলো দিয়ে আসলে মূলত ভাঙচুরের ব্যাপারটি চলছে। আর এছাড়া বিভিন্ন স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ, নারা থাকবে, আল্লাহু আকবার স্লোগান সহ এই বাড়িটা ভাঙা হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে কতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলতে পারে, এটি আসলে বোঝা যাচ্ছে না কতক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালাবেন এবং বাড়িটি পুরোপুরি গুড়িয়ে দেওয়া এখনো হয়নি, গুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখছেন যে এখানে ফিলিস্তিনের পতাকা উঠছে, বিভিন্ন ছোট ছোট পরিসরে কেউ কেউ স্লোগান দিচ্ছেন এবং বক্তব্য দিচ্ছেন, ফ্যাসিবাদ বিরোধী বক্তব্য দিচ্ছেন এবং পিছনে একটি লাইব্রেরি ছিল, পিছনে এই বাড়ির পিছনে যে লাইব্রেরিটি ছিল সেই লাইব্রেরিটি আমরা পুড়তে দেখছি, এখনো আগুনে পুড়ছে। এছাড়া বিভিন্ন মানুষ যার যার মতো করে যে জিনিসগুলো ছিল সেগুলো যার যার মতো করে নিয়ে যাচ্ছে। তো কতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি তারা চলবে, কতক্ষণ পর্যন্ত চালানো হবে, এটি এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত বাড়িটি সম্ভবত পুরোপুরি না ভাঙা হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে ধারণা করা হচ্ছে। মার্জিয়া, এই ছিল আমার কাছে 32 নাম্বার থেকে সবশেষ। রাব্বি, আপনাকে ধন্যবাদ। ধানমন্ডি 32 নম্বর থেকে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাব্বি। এর আগে রাতভর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পাশাপাশি বাড়ির বিভিন্ন অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে। বিক্ষুব্ধ জনতার দাবি, ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলা হবে, অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। জহিরুল আলম রঞ্জু ও শাহজাহান হোসেন সেন্টুর ক্যামেরায় আরো জানাচ্ছেন মনির হোসেন তপু। ধানমন্ডি 32 অভিমুখে ছাত্র জনতার পূর্ব নির্ধারিত বুলডোজার কর্মসূচি। গুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের বাড়ির বেশ কিছু অংশ, ভেঙে ফেলা হয় নিরাপত্তা বেষ্টনী সহ বিভিন্ন স্থাপনা। 5 আগস্টের পর দ্বিতীয় দফায় আগুন দেয়া হয় ধানমন্ডি 32-এর এই ভবনটিতে। এ যেন ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যার পর থেকে দলে দলে এখানে জড়ো হয় আন্দোলনকারী ছাত্র জনতা। অগণিত মানুষের ভিড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বুধবার রাত 8টার পর ভাঙচুর চালানো হয় বাড়িতে। 32 নম্বরের এই বাড়িটির প্রবেশ মুখের স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় ভবনে, খুলে ফেলা হয় ইট। বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত সেসব ফেসিবাদের কোনো চিহ্ন দেশের মাটিতে থাকবে না।
এখন একমাত্র আমরা ছাত্র জনতা মিলে যে রাজনৈতিক দল গঠন করবো কিংবা আমরা যে ডিসিশন দিব সে অনুযায়ী বাংলাদেশ চলবে। কোনো ফ্যাসিবাদ কিংবা কোনো মুজিববাদ এই বাংলাদেশে কায়েম হবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ যারা করে, হাসিনার ফ্যামিলি বা এই দেশে যারা আছে তারা এখনো অনুতপ্ত না। একটা মানুষ এখন অনুতপ্ত না। তাদের মধ্যে 2000 শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে তাদের মধ্যে কোনো অনুতপ্ত নাই। তারা এখন সাহস রাখে কিভাবে যে এখনো তারা প্রেস কনফারেন্স করবে। আমি অবাক হয়ে যাই। অবিলম্বে দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা। এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা বিচ্ছিন্ন করে দেব, আর যে বাহিনী আছে আমরা কিচ্ছুই রাখবো না। সৌদি আরবে আবু জেহেলের বাড়ি পেশাবখানা বানানো হয়েছে, তাহলে অর্থ বানানোতে কি হয়েছে? অর্থ পেশাবখানা করা হবে, ঠিক নাকি? একই সাথে সারা দেশে শেখ হাসিনার স্বজনদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় বুলডোজার কর্মসূচি পালন করে বিপ্লবী ছাত্র জনতা। সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, সমগ্র আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ভারতের তাবদেরকে নিষিদ্ধ করতে হবে দেশ থেকে। স্লোগানে এভাবেই তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছেন। অতি দ্রুত তাদের দাবি দাওয়াগুলো পালনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় শেখ হাসিনার স্বজন ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের মিউরাল। কিছু কিছু জায়গায় দেয়া হয়েছে আগুন, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার রাত 12টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে বরিশালের কালীবাড়ি রোডে সাবেক সিটি মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর বাসভবনের সামনে যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় সেখানে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর করা হয় তার বাসভবন। পরে রাত 2টার দিকে ঝালকাঠি 2 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশালের বাসভবন ঘিরে ফেলে আন্দোলনকারীরা। পরে বুলডোজার দিয়ে ভাঙা হয় বাড়ির একাংশ। এ সময় ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা। কুষ্টিয়া 3 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতে হামলা করে বিপ্লবী ছাত্র জনতা। নগরীর পিটিআই রোডের বাড়িটিতে ভাঙচুর চালায় তারা। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়া হয় বাড়িটিতে। খুলনায় শেখ হাসিনার চাচা শেখ আবু নাসিরের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। নগরের ময়লাপোতা এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ওই বাড়িটিতে ভাঙচুর চালায়। পরে তারা সিটি কর্পোরেশনের 2টি বুলডোজার নিয়ে বাড়িটি গুড়িয়ে দেয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনেও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সদরের গাজীপুর রোডে অবস্থিত তোফায়েল আহমেদের প্রিয় কুটির বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। চুয়াডাঙ্গায় গুড়িয়ে দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের মূল ফটক সহ শেখ মুজিবের মুরাল। জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিব, শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ শেখ হাসিনার মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে। যশোরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে থাকা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার নামফলক ভেঙে ফেলেছে ছাত্র জনতা। এ সময় তারা যশোর পৌরসভা, জেলা পরিষদ চত্বর, যশোর ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা পরিষদ চত্বর, মনিহার এলাকায় থাকা শেখ মুজিবের মুরাল, শেখ হাসিনার নামফলক ভেঙে ফেলে। এছাড়া কুমিল্লা, নাটোর, সিলেট, রাজশাহী, রংপুর, মেহেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। বেলা 11:15টার দিকে তারা সড়ক অবরোধ করেন। শহীদ পরিবারের সদস্যদের অবরোধের কারণে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। চারপাশে সড়কে আটকে পড়েছে শত শত যানবাহন। এই সময় আন্দোলনকারীরা গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। আমার এই ছোট ভাইনারে, আমার এই ছোট ভাইনার খোঁজ চাই, খবর চাই। আমার ছোট ভাইনা যদি কোনো বের হিসেবে থাকে ওনার খবরটা আমি চাই। আর আমরা আমাদের ভাইদের কবর শনাক্ত করতে চাই। আমার ভাইদেরকে দাফন করা হয়েছে 114টা কবর, সবার সন্ধান পাইতে চাই এবং শহীদ পরিবারের পুনর্বাসন চাই।
এই মুহূর্তে শাহবাগ মোড়ে আছেন আমাদের সহকর্মী রাশনা দাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশনা, শহীদ পরিবারের সদস্যরা এখনো কি সড়ক অবরোধ করে আছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন আমাদেরকে জানাবেন। আপনারা ইতিমধ্যেই জানেন জুলাই গণহত্যার এবং সরকারি বিচারের দাবিতে শহীদ পরিবারের সদস্য এবং আহত ও নিহত পরিবারের সদস্যরা অবরোধ করে রেখেছে রাজধানীর শাহবাগ এলাকা। আর সকাল 11টা থেকেই তারা এখানে অবস্থান নিয়েছে এবং এখানে অবস্থান নেওয়ার পর থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে। আপনারা জানেন যে এই এলাকাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় এই ধরনের অবরোধের কারণে জনভোগান্তির সঙ্গে সঙ্গে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেই সাথে যারা আন্দোলন করছে তারা বলছে তাদের দাবি যৌক্তিক। তারা তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা এখান থেকে এক পাও নড়বে না। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটিতে লোহার ব্যারিকেড, রশি এবং জনগণ যারা রয়েছেন আহত নিহতের পরিবারের সদস্যরা তারা নিজেরাই ব্যারিকেডের মতো দাঁড়িয়ে জায়গাটি অবরোধ করে রেখেছে। তারা বলছে যে এখন পর্যন্ত সরকার থেকে তাদের কাছে কেউ আসেনি, তাদের কথা শোনার মতো কেউ নেই। যাদের ডাকে তাদের পরিবারের সদস্যরা এখানে এসেছিল তারা আজকে তাদের পাশে নেই। তাদের একটাই দাবি, তারা সমন্বয়ক, উপদেষ্টা এবং সর্বোপরি প্রধান উপদেষ্টাকে তাদের পাশে চান তাদের দাবি জানাতে। তারা বলছেন যে তাদের দাবি একদিনের নয়, এই 6 মাস তারা অপেক্ষা করেছে। যেই তালিকাগুলো করা হয়েছে তার মধ্যেও তারা ঘাটতি জানিয়েছে। তারা জানিয়েছে যে অনেকেই বাদ পড়েছে এই তালিকা থেকে। এখানে অনেক পরিবারের সদস্য এসেছে যাদের বাবা, ভাই, কারো সন্তান হারিয়েছেন, এখনও অনেকে লাশও নিজেদের কাছে পাননি। তারা চান তাদের সন্তানদের লাশ বুঝিয়ে দেওয়া হোক যাতে তারা দাফন কার্যটুকু সম্পন্ন করতে পারেন। যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে এবং সরকার থেকে কেউ তাদের সঙ্গে এসে কথা না বলবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজিয়াত। রাশনা, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশনা দাস। চট্টগ্রাম ও ঢাকা বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া 6,531 জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া 30 জনের রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব দ্বৈত বেঞ্চ এই রায় দেন। একই সাথে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এই রায়ের ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া 6,531 জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আজ এর চূড়ান্ত রায় দিল উচ্চ আদালত। এদিকে হাইকোর্টের রায়ের প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। এই সময় বিচারকদের বিরুদ্ধে নানা স্লোগানের পাশাপাশি আদালতের দরজায় ধাক্কাধাক্কি, আইনজীবীদের সাথে তর্কিতে জড়িয়ে যান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশ সদস্যদের। গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিতে দেশে নানাভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। ধানমন্ডি 32 নম্বরে বাসভবন ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়ায় তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতে এই ঘটনার পেছনে ভারতের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নিরপেক্ষ অবস্থানে থেকে জাতীয় নির্বাচন দিয়ে জাতিকে সংকটমুক্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মেজর হাফিজ। তার দাবি, উস্কানি দিয়ে বিশৃঙ্খলায় তৈরি করে ফ্যাসিস্ট হাসিনা দেশকে অস্থিতিশীল করতে চায়। গণতন্ত্রের পথে যত বাধা আছে অন্তর্বর্তী সরকারকে তা দূর করার আহ্বান জানান এই বিএনপি নেতা। গতকালকের যে ঘটনা এখনো চলমান, এটির প্রতি আমরা দৃষ্টি রেখেছি এবং আশা করব যে এখন অতি দ্রুত এদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হবে। আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে সবচাইতে প্রয়োজন জাতীয় ঐক্য, বিশেষ করে যেখানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশনে নেওয়ার জন্য, এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্য নতুনভাবে
এই ফ্যাসিস্ট দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান। সাংবাদিক মনির হায়দারকে সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাতীয় ঐক্যমত্য গঠনে প্রধান উপদেষ্টার পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজোয় এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা রাখবেন বলে আশা করছে সরকার। মনির হায়দার দেশের বিভিন্ন জাতীয় দৈনিক সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে কাজ করেছেন। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলির রুবায়েত উল ইসলামের রিমান্ড নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এদিন আদালতে নির্ধারিত সময়ের মাঝে ওকালতনামা দাখিল না হওয়ায় রিমান্ড শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন। গত 4 ফেব্রুয়ারি রাত 10টার দিকে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। নওগাঁর মহাদেবপুরে ফজলুর রহমান হত্যা মামলায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালতে। একই সাথে তাদেরকে 50,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এই রায় দেন। মামলার বিবরণে বলা হয় 2007 সালের এপ্রিল মাসে মহাদেবপুর উপজেলার রায়গা ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা ফজলুর রহমান নামে একজনকে এলোপাথারি মারধর করে। এতে সেখানেই তার মৃত্যু হয়। পরে এই ঘটনায় নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। বাহারি রকমের পিঠাপুলি নিয়ে রাজধানীর মগবাজারে উৎসবের আয়োজন করেছে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ। নিজ ক্যাম্পাসে পিঠা উৎসবে মেতে ওঠেন শিক্ষক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতেই এমন আয়োজন বলে জানান কলেজ কর্তৃপক্ষ। বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নেন বিদেশিরাও। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বাঙালির হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতেই আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে শীতের পিঠার এই আয়োজন। দেশি বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন রকমের পিঠার আয়োজন ছিল এই পিঠা উৎসবে। We have shahi tukra, and for spicy we have aloo tikki chaat, and we have this Kashmiri. This is a Kashmiri street food. আজকে আমাদের এখানে আছে মোরগ পাকন, তারপরে আছে চিকেন টিকিয়া, তারপরে আছে নাড়ু, তারপরে আছে নকশি সন্দেশ, আর হচ্ছে পাটিসাপটা। পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদা হাসান। তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে শিক্ষার্থীদের পরিচিত করতেই এই আয়োজন। এই সব আয়োজন ওদেরকে একটা ব্রেক দেয় এবং একটা মানে প্রাণশক্তি দেয়, যার ফলে ওরা মানসিক শক্তি নিয়ে আবার ওরা পড়াশোনায় ফিরে যাবে। এ সময় আদ্দিন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক চাপমুক্ত রাখতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠা উৎসব। ওদের চোখে মুখে যে আনন্দর যে ঝিলিকটা আমি দেখেছি, আমরা আসলে সেটাই বেশি উপভোগ করছি। এবং কাশ্মীরি ওদের কালচারের খাবার যেটা নিয়ে এসছে, ওদের মতো করে কিছু মিষ্টি খাবার, কিছু পিঠাপুলি ওরাও নিয়ে এসেছে। আর আমাদের বাঙালি মেয়েরা বাঙালি কালচারে যে পিঠা থাকে, চিতই পিঠা, ভাপা পিঠা, তারপরে নারিকেল পুলি এবং আরও অন্যান্য যেসব পিঠা ওরা নিজেরা তৈরি করে নিয়ে এসেছে। এবং ওদের বাড়িতে ওদের মাদের হেল্প নিয়ে ওরা যে তৈরি করেছে, ওদের ভিতরে এই আনন্দটা দেখার মতো। দিনব্যাপী আয়োজনে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও দর্শনার্থীরা অংশ নেন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী। রংপুরে এই উপলক্ষে মেডিকেল মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন হলের সামনে সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ কবির, সেক্রেটারি হামিদুর রহমান এবং সাবেক সভাপতি মেহেদী হাসান বক্তব্য রাখেন। বক্তারা এই দেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হতে দেবে না বলে অঙ্গীকার করেন। নাটোরে জেলা ছাত্র শিবিরের সভাপতি আফতাব আলী নেতৃত্বে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে শিবির কর্মীদের প্রতি আহ্বান জানান। মেধা ও সততার গৌরব
সবার বাংলাদেশ এই প্রতিবাদ্য সামনে রেখে লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিস্কুট, পানীয় ও খাদ্যপণ্যে ভ্যাট বাড়ানো কোনোভাবেই যুক্তিযুক্ত নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এসব খাদ্যপণ্যে ভ্যাট না বাড়াতে এনবিআর এর প্রতি দাবি জানান তারা। প্রক্রিয়াজাত খাদ্যের উপশুল্ক ও ভ্যাট কমাতে বারবার এনবিআর এর সাথে দেন দরবার করেও ফল না পেয়ে আশাহত উদ্যোক্তারা। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সাথে বৈঠক শেষে বাংলাদেশ এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন বাপা সভাপতি MA হাশেম জানান, দাবি না মানলে বিস্কুট সহ প্রক্রিয়াজাত সব খাবারের দাম বাড়বে। তারা জানান, প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদকের সাথে এনবিআর এর ভ্যাট এবং কর নিয়ে নীতিগত আলোচনা চলছে, কিন্তু ভ্যাট ও শুল্ক কমানোর যৌক্তিকতা বুঝাতে পারছেন না তারা। তাই হতাশা প্রকাশ করেন উৎপাদক ও ব্যবসায়ীরা। আমরা মনে করি যে খাদ্য সামগ্রী, এগ্রিকালচার প্রোডাক্টস, প্রসেস এগ্রিকালচার প্রোডাক্ট, এটা আমি মনে করি মানুষের ন্যায্য দাবি, এটা মানুষের মৌলিক অধিকার। খাদ্যের মূল্য যেন ভোক্তার আয়ত্তের মধ্যে থাকে। খাদ্যের মূল্যের উপরে কোনো রকম শুল্ক এবং কোনো রকম সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানোটা আমরা যুক্তিসঙ্গত মনে করি না। 15% ভ্যাটের বাইরে আরও 20% ভ্যাটের আওতায় সাপ্লিমেন্টারি ডিউটি, যেটা আমাদের বর্তমানে জুস, ফ্লেভার ড্রিঙ্ক, বেভারেজের উপরে আরোপ করা হয়েছে, এটা আমরা মনে করি না যেটা আমাদের জন্য যৌক্তিক। আমরা চাই যে আমাদের সেক্টরগুলোতে আরো বেশি মানুষ যেন আরো কর্মক্ষেত্রে ফিরে আসে। ইস্পাহানি গ্রুপ এবার শুধু চট্টগ্রামের ভোক্তাদের জন্য নিয়ে এলো ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্লেন্ড। চাটগাঁয়া অক্কলের মনের মতন চা এই স্লোগানে বাজারে এসেছে বিভিন্ন স্বাদের এই চা। চট্টগ্রামের সাধারণ মানুষের রুচিকে মাথায় রেখে এই চা এর ব্লেন্ড তৈরি করা হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি ছাড়াও ইস্পাহানি টি লিমিটেডের ডিরেক্টর, ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিস্ট্রিবিউটর ও রিটেইলার উপস্থিত ছিলেন। ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্লেন্ড এর এখন চট্টগ্রামের সব জায়গায় 500 গ্রামের প্যাকেটে পাওয়া যাচ্ছে। মালচিং পদ্ধতিতে টমেটো চাষে কৃষকদের উৎসাহিত করছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি ইউনিট। এতে লাভবান হচ্ছেন কৃষকরা। চাষিদের বিনামূল্যে মালচিং পেপার সহ টমেটো চাষের সকল উপকরণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় মাগুরা জেলার আদ্দিন বাবুখালী শাখায় 2020 সাল থেকে মালচিং পেপারে ফসল চাষে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের বাস্তবায়নে সম্পূর্ণ বিনামূল্যে মালচিং পেপার, উন্নত জাতের বীজ, জৈব সার ও বালাইনাশক, তথ্য বই ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে কৃষকদের মাঝে। সহজ পদ্ধতিতে চাষাবাদ ও বাজারে ফসলের চাহিদা থাকায় দীপালি জাতের টমেটো 25 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। তাই আদ্দিন থেকে প্রশিক্ষণ ও সহায়তা নিয়ে টমেটো চাষ করতে পেরে খুশি কৃষকরা। আদ্দিন থেকে আমার বিনামূল্যে প্রজেক্ট দিয়েছে। প্রজেক্টের ভিতরে মালচিং পেপার আছে, টমেটোর বীজ, রাসায়নিক এবং জৈব সার, কীটনাশক, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সবগুলোই দিয়েছে ওনারা বিনামূল্যে। এবং ওনারা মাঝে মাঝে এসে পর্যবেক্ষণ করে যায়, কি লাগবে পরামর্শ দেয়। নিরাপদ সবজি চাষের এই পদ্ধতিতে সকল কৃষকদের উৎসাহিত করা হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা সদস্যকে শুধু প্রদর্শন দিয়ে শুধু আমরা শেষ করি না, সেই সদস্য যেন পরবর্তী নিজ উদ্যোগে প্রদর্শনীগুলো, এই উচ্চ মূল্যের ফসলগুলো চাষ করে সেইভাবে উদ্বুদ্ধ করে থাকে। এবং পাশাপাশি এই প্রদর্শনীগুলো যেন অন্য সদস্য কৃষকরা যেন করে নিজের থেকে, সেই পরামর্শ আমরা দিয়ে থাকি। বিষমুক্ত মালচিং পদ্ধতিতে চাষাবাদ দেশের অন্যান্য জেলাগুলোতেও ছড়িয়ে পড়বে বলে তার আশা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রে মেয়েদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এতে বলা হয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত খেলোয়াড়দের মেয়ে ও নারী শাখার বিভিন্ন খেলায় অংশগ্রহণ এবং নারীদের লকার রুম ব্যবহারের সুযোগ দেবে, সেসব প্রতিষ্ঠানের সরকারি অর্থায়ন বন্ধ থাকবে। মেয়েদের খেলায় অংশ নেওয়া ট্রান্সজেন্ডার নারীদের সংখ্যা বেশ কম হলেও যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক যুদ্ধে তাদের অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন ট্রাম্পের নির্বাহী আদেশকে স্বাগত জানিয়েছে। আগামী 17 ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে বরিশাল সমিতি জাতীয় প্যারা অলিম্পিক। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে বরিশাল জেলা সমিতি ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তি অনুযায়ী বরিশাল জেলা সমিতির পৃষ্ঠপোষকতায় ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির কারিগরি সহযোগিতায় এবছর শারীরিক প্রতিবন্ধীদের জন্য বেশ কিছু টুর্নামেন্টের আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে প্যারা ক্রিকেট, প্যারা ব্যাডমিন্টন, প্যারা টেবিল টেনিস ও দাবা প্রতিযোগিতা। এছাড়া খেলোয়াড় ও কোচদের দেওয়া হবে প্রশিক্ষণ। বরিশাল জেলা সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও খান সন্স গ্রুপের চেয়ারম্যান AKM আজিজুর রহমানের উপস্থিতিতে সমিতির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সোহেল ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাকসুদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় বরিশাল জেলা সমিতির সভাপতি ও গ্লোবাল ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর এনায়েত করিম এবং ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর শেখ আব্দুল সালাম উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। বিপিএল এর শিরোপা লড়াইয়ে কাল বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম কিংস। সন্ধ্যা 7টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে। প্রথম কোয়ালিফায়ারে জিতে বিপিএল এর ফাইনাল খেলবে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দলটির এটি টানা দ্বিতীয় বিপিএল এর ফাইনাল। এদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে দীর্ঘ 12 বছর পর বিপিএল এর ফাইনালে উঠেছে চট্টগ্রাম কিংস। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে খুলনাকে হারিয়ে ফাইনাল খেলবে চট্টগ্রাম। দুই দলের স্কোয়াডে তেমন কোনো পরিবর্তন না থাকলেও বরিশালে যোগ দিচ্ছে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জেমস নিশাম। শক্তির দাপটে বরিশাল কিছুটা এগিয়ে থাকলেও ম্যাজিক দেখাতে প্রস্তুত চট্টগ্রামও। লেগানেসকে 3-2 গোলে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে 18 মিনিটে লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। আক্রমণাত্মক ফুটবল খেলে 25 মিনিটে ব্যবধান বাড়ায় তারা। দলের হয়ে গোল করেন এনড্রিক। পিছিয়ে পড়া লেগানেস গোল শোধে মরিয়া হয়ে ওঠেন। হুয়ান ক্রুজ 39 আর 59 মিনিটে জোড়া গোল করে দলকে সমতায় ফেরেন। অতিরিক্ত সময়ের অপেক্ষায় থাকা দর্শকদের অবাক করে রিয়াল মাদ্রিদকে ইনজুরির সময় জয়সূচক গোল এনে দেন গনজালো গার্সিয়া। আর্সেনালকে 2-0 গোলে হারিয়ে কারাবো কাপের ফাইনালে উঠেছে নিউক্যাসল ইউনাইটেড। 4 মিনিটেই গানারদের স্তব্ধ করে দলকে এগিয়ে নেন আলেকজান্ডার ইসাক। যদিও সেই গোল বাতিল হয় অফসাইডে। 19 মিনিটের সুযোগ পেলেও অডিগার্ড তা কাজে লাগাতে পারেননি। তবে কয়েক সেকেন্ডের মধ্যে পাল্টা আক্রমণে নিউক্যাসলকে এগিয়ে নেন জ্যাকব মরফি। প্রথমার্ধে আবারও আর্সেনালকে হতাশ করেন প্রতিপক্ষের গোলরক্ষক দুব্রাভকা। দ্বিতীয়ার্ধ 6 মিনিটের মধ্যে গর্ডনকে গোলে 2-0 এগিয়ে যায় নিউক্যাসল। এরপর আর খেলায় ফিরতে পারেনি মাইকেল আর্তেতার দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি 32 নম্বরে বাড়ি। বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো শেখ হাসিনার স্বজন ও আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি। গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বিচারের দাবিতে শাহবাগ মোড়ে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের অবরোধ, যানবাহন চলাচল বন্ধ। ঢাকা চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে 6,500 সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায়। আদালতের সামনে নিয়োগ বঞ্চিতদের বিক্ষোভ। এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিতে দেশে নানাভাবে বিশৃঙ্খলার চেষ্টা চলছে, অভিযোগ মেজর হাফিজের। ভারতের ইন্ধন আছে কিনা খতিয়ে দেখার আহ্বান।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।